তোমাদের অনুরোধ মতো আজকে আমি ইতিহাসের ক্লাস 10-এর 6 নম্বর অধ্যায়টা নিয়ে আলোচনা করব। 20 শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলনের বৈশিষ্ট্য এবং তার পর্যালোচনা। তো আমি সাজেস্টিভ ভিত্তিক আলোচনা করব। এবারে যেটা আলোচনা এখন করতে চাইছি সেটা হচ্ছে বঙ্গভঙ্গ বিরোধী পর্বে কৃষক আন্দোলনের চরিত্রটা কেমন ছিল। তাহলে দেখো, প্রথমে আমি বলেছি যে 8 নম্বরের প্রশ্ন কিংবা 4 নম্বরের প্রশ্ন লিখতে গেলে ভূমিকাটা থাকবে, বিভিন্ন রকমের উদাহরণ যেমন থাকবে তেমনি উপসংহারটা থাকবে। প্রত্যেকটি অংশের জন্য কিন্তু মার্কস বরাদ্দ থাকে। তো দেখো, এখন আমরা আলোচনা করি বঙ্গভঙ্গ বিরোধী পর্বে কৃষক আন্দোলন। তো কৃষক আন্দোলন এটা আমি আলোচনা করছি। প্রথমে আমরা ভূমিকা অংশটা দেখে নিই কি বলা যায়। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলন। তো সেই লর্ড কার্জন বাংলাকে ভাঙার চেষ্টা করেছিলেন। সেই পর্বে ভারতীয় জাতীয় কংগ্রেসের একটা অংশগ্রহণ ছিল আমাদের ঔপনিবেশিক বিরোধী আন্দোলনে। 1920-22 সালে অহিংস অসহযোগ আন্দোলন মহাত্মা গান্ধীর নেতৃত্বে জাতীয় কংগ্রেসের অংশগ্রহণ ছিল। 1930-34 সালে আইন অমান্য আন্দোলন, জাতীয় কংগ্রেসের অংশগ্রহণ দারুণভাবে ছিল। এবং 1942 সালের ভারত ছাড়ো আন্দোলন, জাতীয় কংগ্রেসের অংশগ্রহণ ছিল। বামপন্থী শক্তিগুলো অংশগ্রহণ করার চেষ্টা করেছে এবং এই পর্বে কৃষক ও শ্রমিকদের যুক্ত করার চেষ্টা করেছে কিছু কিছু ক্ষেত্রে। তাহলে এখন আমরা আলোচনা করব বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিকদের অংশগ্রহণ কেমন ছিল। তাহলে এটা আলোচনা করার সময়তে আমাদের মাথায় রাখতে হবে যে বঙ্গভঙ্গ বলতে কি বুঝি। তাহলে কার্জনের বাংলা ভাগ এ কথাটা আমরা আলোচনা করি। বড়লাট লর্ড কার্জন দেখলেন অশান্তির উৎস হচ্ছে বাঙালি, বুদ্ধিতে পরিপুষ্ট, কূটনীতিতে পরিপুষ্ট হচ্ছে বাঙালি। তাহলে এই যে জাতীয় আন্দোলন 20 শতকে শুরু হয়েছে, এই জাতীয় আন্দোলনটাকে দমিয়ে দেওয়ার জন্য কি করতে হবে? সংখ্যাগরিষ্ঠ যে হিন্দু সম্প্রদায়, বাঙালি সম্প্রদায়, এটাকে ভাগ করে দিতে হবে, তাহলে এরা দুর্বল হবে। তো তিনি বাংলা ভাগের চক্রান্তে নামলেন, বাংলাটাকে ভাগ করার সিদ্ধান্ত নিলেন এবং হল। সংখ্যাগরিষ্ঠ যারা হিন্দু তাদেরকে নিয়ে তৈরি হলো একটা বাংলা, যার রাজধানী হলো কলকাতা। আবার অপর যারা ছিল তাদেরকে নিয়ে একটা তৈরি হলো পূর্ববঙ্গ, যার রাজধানী হলো ঢাকা। তাহলে এইভাবে বাংলাটাকে ভাগ করা হলো। কিন্তু এই বাংলা ভাগের বিরুদ্ধে আপামর বাঙালি তথা ভারতবাসী যে আন্দোলনটাতে সামিল হলেন সেটাকে বলা হচ্ছে বঙ্গভঙ্গ আন্দোলন। তাহলে এই বঙ্গভঙ্গ আন্দোলনটাকে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কি বললেন? ঘোরতর জাতীয় দুর্যোগ। বিভিন্ন মানুষ এর সমালোচনা করেছেন এবং আন্দোলনে সামিল হয়েছেন।
ভারতীয় জাতীয় কংগ্রেস সামিল হয়েছে, তেমনি আবার কিছু কিছু সংগঠন। তাহলে স্বদেশী এবং বয়কট আন্দোলনের ডাক দেওয়া হলো। বাংলাটাকে ভাগ করা যাবে না, তাহলে কি করতে হবে না, আন্দোলন করতে হবে, বঙ্গভঙ্গ আন্দোলন। তাহলে স্বদেশী ও বয়কট আন্দোলন করো। তো এই জায়গাতে একটা 2 নম্বরের প্রশ্ন হতে পারে, স্বদেশী ও বয়কট আন্দোলন বলতে কি বোঝো? স্বদেশী আন্দোলন বলতে আমরা বুঝি 1905 সালে বড়লাট লর্ড কার্জন বাংলাটাকে ভাগ করার যে চক্রান্ত করেছিলেন সেটাকে রুখে দেওয়ার জন্য স্বদেশী আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল। স্বদেশী আন্দোলন মানে আমাদের দেশের তৈরি সমস্ত জিনিস আমরা ব্যবহার করব, আমরা বিদেশি কোনো পণ্য এগুলো ব্যবহার করব না। এই প্রসঙ্গে কবির এক কবিতা, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নে রে ভাই, দিন দুঃখিনী মাঝে তোদের তার বেশি আর সাধ্য নাই। ওই মোটা সুতোর সঙ্গে মায়ের অপার স্নেহ দেখতে পাই, আমরা এমনি পাষাণ তাই ফেলে ওই পরের দোরে ভিক্ষা চাই। তোরা এই প্রতিজ্ঞা কর রে ভাই, বাইরের জিনিস পরব নাই, যদি মায়ের ঘরে জিনিস পাই। তো এই যে মায়ের ঘরের যে জিনিস, আমাদের দেশের যে জিনিস, এটাকেই আমরা ব্যবহার করব, অন্যের জিনিস আমরা ব্যবহার করব না। এটারই নাম হলো স্বদেশী। আর বয়কট, বয়কট মানে হচ্ছে যে বিলিতি পণ্য, ইংল্যান্ড থেকে যে পণ্যগুলো আসছে সে পণ্য আমরা ব্যবহার করব না, এটাই নাম হচ্ছে বয়কট। বাংলার মেয়েরা বিলিতি পণ্যের দোকানের সামনে পিকেটিং করত। একটা গেট দোকানের বাংলার মেয়েরা দায়িত্ব নিয়েছিল, আমরা পিকেটিং করব। সবাই বসে গেল, গেটে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, পিকেটিং। তাহলে বাংলার মেয়েরা সফলভাবে দায়িত্ব নিয়েছিল এবং বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে দারুণভাবে অংশগ্রহণ করেছিল। বাংলার মেয়েরা বলছে আমরা ওই যে রেশমি চুড়ি, কাঁচের চুড়ি তখন পরতো না, ইংল্যান্ড থেকে আসতো, মেয়েরা বললো আমরা পরবো না, গাছায় গাছে চুড়ি হাতে পরে থাকতো, হাতটা এভাবে ঠেকিয়ে দিত, আর একটা মেয়েকে বলতো তুই ভেঙে দে, ভেঙে দিত। এইরকমভাবে প্রতিবাদ করত বাংলার মেয়েরা এবং ব্রিটিশের বিরুদ্ধে। তাহলে স্বদেশী এবং বয়কট আন্দোলন, এটা নিয়ে আমরা আলোচনা করলাম। এই নিয়ে আমি বিস্তৃত আলোচনা করছি না, যেটা তোমাদের দরকার সেটা আলোচনা করছি, তাও অনেক পড়ানোর স্বার্থে বলা হয়ে গেল, তোমাদের বোঝার স্বার্থে। এরপরে দেখো আমরা আলোচনা করব কৃষক আন্দোলনে সামিল করতে, কৃষকদের আন্দোলনে সামিল করতে অনীহা। এখন অরবিন্দ ঘোষ তিনি বলেছেন যে কৃষকদের যদি অংশগ্রহণ করানো যায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে, তাহলে কৃষকরা কি করবে? খাজনা বন্ধের ডাক দেবে, জমিদাররা অসন্তুষ্ট হবে তাহলে, কারণ জমিদারদের খাজনা দিতে হয়, আর জমিদাররা ভারতীয় জাতীয় কংগ্রেস করে। সুতরাং কৃষকদের আন্দোলনে সামিল করাটা যুক্তিযুক্ত হবে না। মানে কংগ্রেসের এই যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে এই পর্বটাতে কৃষকদের আন্দোলনে সামিল করাতে একটা অনীহা ছিল। আবার দেখো ডক্টর বিপানচন্দ্র তিনি কি বলছেন, তাহলে অরবিন্দর কথা আমরা বললাম, ডক্টর বিপানচন্দ্র কি বলছেন যে সুনির্দিষ্ট কৃষিভিত্তিক কর্মসূচির অভাবে কৃষকদের
সামিল করা যায়নি এবং কৃষকদের এই আন্দোলন বঙ্গভঙ্গ আন্দোলন তেমনভাবে স্পর্শ করতে পারেনি, এটা বলছেন ডক্টর বিপিন চন্দ্র ঐতিহাসিক। আবার ডক্টর সুমিত সরকারও এই মতটাকে, বিপিন চন্দ্রের মতটাকেই সমর্থন করে বলেছেন যে সুনির্দিষ্ট কোনো অর্থনৈতিক কর্মসূচি ছিল না, কৃষকদের জন্য কি করা হবে সে কথা আন্দোলনে বলা ছিল না। সুতরাং কৃষক সমাজকে বঙ্গভঙ্গ বিরোধী কৃষক আন্দোলনে, যে আন্দোলনটা হয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে, এই কৃষকদের সামিল করা সেভাবে যায়নি। তবুও আমরা দেখেছি স্বতঃপ্রণোদিতভাবে কৃষকরা কিছু কিছু ক্ষেত্রে অংশগ্রহণ কিন্তু করেছে। যেমন ধরো 1906 খ্রিস্টাব্দ নাগাদ আমরা দেখেছি 523টা গ্রাম্য বিবাদ হয়েছিল। সেই 523টি গ্রাম্য বিবাদের মীমাংসা করার জন্য কৃষকরা অশ্বিনী কুমার দত্তের স্বদেশ বান্ধব সমিতিতে গিয়ে তারা মীমাংসা করে নিয়েছিল। তাহলে এটা কিন্তু কৃষকদের একটা স্বতঃপ্রণোদিত উদ্যোগ ছিল। তাহলে গ্রাম্য বিবাদের মীমাংসা হয়েছিল। আবার আমরা দেখেছি বিহারের মাতিহারি বেতিয়া বলে একটা গ্রাম, সেই জায়গাতে ওই নীলকর চাষিরা, নীল চাষিরা কি করেছিল, নীলকরদের বিরুদ্ধে, মানে সরকারের বিরুদ্ধে, নীল কৃষকরা সরকারের বিরুদ্ধে তারা আন্দোলনে সামিল হয়েছিল এবং সে আন্দোলনটা কিন্তু সরকারকে ভাবিয়েছিল। তাহলে বিহারের মাতিবেরিয়াতে 1906 খ্রিস্টাব্দ নাগাদ একটা আন্দোলনের প্রচেষ্টা কৃষকদের মধ্যে দেখা গিয়েছিল এবং এই সময় আমরা দেখতে পাচ্ছি 1907 খ্রিস্টাব্দে, 1907-এ বড়লাট লর্ড মিন্টো কি করলেন, পাঞ্জাবের কৃষকদের উপরে জলকর চাপিয়ে দিলেন, কর চাপিয়ে দিলেন কৃষকদের উপরে। তাহলে কৃষকরা আন্দোলনে নামলো। অজিত সিং এই আন্দোলনটার নেতৃত্ব দিলেন। লালা লাজপত রায় এবং অজিত সিং কৃষকদের সাথে মিশে গিয়ে জোরদারভাবে আন্দোলনে নেতৃত্ব দিলেন এবং শেষ পর্যন্ত বড়লাট লর্ড মিন্টো বাধ্য হয়েছিলেন এই করটাকে তুলে দিতে, মুকুব করতে। তাহলে পাঞ্জাবের কৃষকরা কিন্তু এই যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের যে পর্বটাতে, এই পর্বটাতে কিন্তু কৃষক আন্দোলনটা জয়যুক্ত হয়েছিল। আবার দেখা গেছে যে মেবারের মহারানা কৃষকদের উপর কর চাপিয়েছেন, কৃষকরা দেবে না। তাহলে কি হলো, 1916 খ্রিস্টাব্দে কৃষকরা সীতারাম দাস নামে এক সাধুর নেতৃত্বে মহারানার বিরুদ্ধে আন্দোলনে সামিল হয়েছিল এবং মহারানা নত হয়েছিলেন। তাহলে কৃষকদের কর বৃদ্ধির যে আন্দোলনগুলো সেগুলো চলেছিল এবং কৃষকরা সফল হয়েছিলেন। তাহলে এরপরে দেখো আমরা উপসংহার অংশে চলে আসি। আমরা উপসংহার অংশে কি বলবো, যে 1905 সাল থেকে কৃষকদের, শ্রমিকদের আন্দোলনে সামিল করার যে প্রচেষ্টা ভারতীয় জাতীয় কংগ্রেস এবং বামপন্থী দলগুলো চেষ্টা করেছিল, তা তাদের সদিচ্ছার জন্য অনেকাংশে সফল হয়নি। কিন্তু এই কৃষকদের যে আন্দোলন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে, সেটা চোখে পড়ার মতো না থাকলেও কৃষকরা যে আন্দোলনগুলো করেছিল সেটাতে ব্রিটিশ সরকারকে ভাবিয়েছিল এবং প্রমাণ হয়েছিল যে অদূর ভবিষ্যতে যদি কৃষক সমাজ অংশগ্রহণ করে
তাহলে ব্রিটিশ রাজের ভিত টলিয়ে দিতে পারে। তাহলে দেখো, আমরা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকদের ভূমিকা কী ছিল এই সম্পর্কিত আলোচনা শেষ করলাম। তোমরা আমাকে অনেকেই বলেছ 6 নম্বর অধ্যায়টা আমাদের জটিল লাগে, তাই আমি আজকে তোমাদের 6 নম্বর অধ্যায়ের সাজেশন ভিত্তিক মাধ্যমিক পরীক্ষা 2025 সাজেশন ভিত্তিক আমি আলোচনা করলাম। আজ এ পর্যন্তই। তোমরা পড়াশোনার মধ্যে থাকো, তাহলে আমার ভালো লাগবে। ধন্যবাদ।